ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা 13 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। 1-1 বলেছে প্রতাপের প্রধান শখ ছিল মাছ ধরা। 1-2 ফুটবল মাঠে বার পুজো অনুষ্ঠিত হয় পয়লা বৈশাখ। 1-3 নাগরাজনের বোনের নাম কামাক্ষী। 1-4 ফুল ফুটু কাব্যটি লিখেছেন সুভাষ মুখোপাধ্যায়। 1-5 নজরুল ইসলামকে বলা হয় বিদ্রোহী কবি। 1-6 উপান্তের শহরতলি জেগে উঠবে সারারা করে। 1-7 সমাক্ষরলোপের একটি দৃষ্টান্ত হলো বড় দিদি থেকে বড়দি। 1-8 ভুল করে যদি ভুল লিখে ফেলি তবু নম্বর দিও। বাক্যটি হচ্ছে আদেশ সূচক। 1-9 দি মানে দুই, গো মানে গরু, এর বিনিময়কৃত এটি হলো নিত্য সমাস, সমাহার দ্বিগু সমাস না তদ্ধিতার্থক দ্বিগু সমাস? তদ্ধিতার্থক দ্বিগু সমাস। 1-10 চলতি ভাষায় দেখতে পাওয়া যায় ক্রিয়ার সংক্ষিপ্ত রূপ। 1-11 কি বিচিত্র এই দেশ, বাক্যটি নির্দেশক ভাব। 1-12 বিভক্তি কত প্রকার? 2 প্রকার। 2-এর দাগে আসি। 2-এর পুলো 1 নম্বরে। 2-এর 1-এ দিয়েছে সমরেশ বসুর ছদ্মনাম কি? কালকুট। 2-2 ইন্দ্রজিৎ নামে পরিচিত কোন লেখক? হীরেন্দ্রনাথ দত্ত। 2-3 সুন্দর রামস্বামী কোন ভাষার লেখক ছিলেন? তামিল ভাষার। 2-4 পদাতিকের কবির নাম কি? সুভাষ মুখোপাধ্যায়। 2-5 গাছগুলিকে কোথায় স্নান করে আসার কথা বলা হয়েছে? নদীর জলে। 2-6 কাজী নজরুল কি ধরনের গান লিখেছেন? এটা বইয়ের 141 পাতায় রয়েছে। এই যে শ্যামা সঙ্গীত, গজল, দেশাত্মবোধক আর ইসলামী প্রভৃতি নানা ধরনের গানেরও রচয়িতা। তাহলে শ্যামা সঙ্গীত, গজল, দেশাত্মবোধক, ইসলামী গান লিখেছে। 2-7 বিবেকানন্দ শব্দটি দল বিশ্লেষণ করে দেখাও কটি দল আছে? বি, বে, কা, নন আর দ, 5টি দল আছে। তার মধ্যে 1, 2, 3, 4টে হচ্ছে মুক্ত দল, এটা হলো রুদ্ধ দল। এই যে দলের শেষে একটি স্বরধ্বনি বা যে দলে একটি স্বরধ্বনি তাকে মুক্ত দল বলে। 2-এর 8-এ দিয়েছে অপিনিহিতির উদাহরণ দাও। এই যে অপিনিহিতের উদাহরণ চলিয়া চইলা বলিয়া বইলে, এটা হচ্ছে অপিনিহিতের উদাহরণ, চলিয়া চইলে বলিয়া বইলে। 2-এর 9 দিয়েছে সামাজিক আলাপচারিতার প্রশ্নের উদাহরণ দাও। সামাজিক আলাপচারিতা। এই যে সামাজিক আলাপচারিতার মূল লক্ষ্য হচ্ছে সৌজন্য প্রকাশ, ব্যাকরণ সংগত হলেও আসলে এগুলি ছদ্ম প্রশ্ন, যেমন ভালো আছেন তো, কি বাজারে চললেন ইত্যাদি। এইগুলো হলো সামাজিক আলাপচারিতা প্রশ্নের উদাহরণ। 2-এর 10-এ দিয়েছে ঐতিহাসিক বর্তমানের উদাহরণ দাও। তাহলে ক্রিয়ার কালে চলে যাবে বর্তমান কালে। এই যে ঐতিহাসিক বর্তমান, নিত্য বর্তমানের এটা একটা ভাগ, সাধারণ বর্তমান বা নিত্য বর্তমানের মধ্যে এটা একটা ভাগ হচ্ছে এই যে ঐতিহাসিক বর্তমান। যেমন হচ্ছে বিশ্বভারতী তাকে দেশিকোত্তম বা ডিলিট উপাধিদানের উপাধিদানে সম্মানিত করেন। 2-এর 11-তে দিয়েছে ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। বহু ব্রীহি। এই যে বহুব্রীহি হচ্ছে এই যে বহু ব্রীহি যার, ব্রীহি মানে ধান, বহু ব্রীহি যার বহুব্রীহি, এটা বহুব্রীহি সমাস। 2-এর 12-তে দিয়েছে রাজপুত্র অজয়ের বোনের নাম কি? ইন্দুলেখা। আর 2-এর 13 অপুর বইয়ের দপ্তরে বিদ্যাসাগর প্রণীত কোন বইটি ছিল? চরিতমালা। 3-এর 1-এ দিয়েছে মোদের অস্থি দিয়ে জ্বলবে দেশের আবার বজ্রানল পঙ্ক্তিটিতে আবার শব্দটি ব্যবহৃত হয়েছে কেন? এই যে আবার শব্দটি ব্যবহৃত হয়েছে কেন? স্বর্গকে বৃত্তাসুরের শোষণের হাত থেকে মুক্ত করার কারণে দধিচি মুনির অস্থি দিয়ে বজ্র তৈরি করা হয়েছিল। ভারতকে ইংরেজের শোষণের হাত থেকে মুক্ত করার জন্য দেশবাসীর অস্থি দিয়ে বজ্রানল প্রজ্বলিত করা হবে বলে কবি মনে করেছেন, তাই উদ্ধৃত অংশে আবার শব্দটি ব্যবহার করা হয়েছে। 3-এর 2-এ বলেছে এবার ঘুরে দাঁড়াও, কবি একথা বলেছেন কেন? এই যে এবার ঘুরে দাঁড়াও কবি কথা বলেছেন কেন? প্রশ্নে প্রদত্ত অংশটি কবি প্রণবেন্দু দাশগুপ্তের লেখা
ঘুরে দাঁড়াও কবিতা থেকে নেওয়া হয়েছে। পরিস্থিতি বা সমস্যা থেকে ক্রমাগত সরে যেতে থাকলে ক্ষণিক স্বস্তি পাওয়া গেলেও চিরন্তন মুক্তি পাওয়া যায় না। তাই কবি মানুষের মেনে নেওয়া বা আপোষকারী মনোভাবকে বদলে আত্মজাগৃতির আহ্বান জানিয়ে ঘুরে দাঁড়াতে বলেছেন। 3-এর 3 বলেছে একটা বড় খবর আছে। কি সেই খবর? এটা পরাজয় গল্প থেকে দিয়েছে। এই যে ঘোষদা একটা বড় খবর আছে, কি সেই বড় খবর? শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায় রচিত পরাজয় গল্পে বড় খবরটি হলো প্রতিভাবান খেলোয়াড় রঞ্জন সরকার তার পুরনো ক্লাব ছেড়ে স্বপনদা ঘোষদাদের ফুটবল ক্লাবে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 3-এর 4 বলেছে রবীন্দ্রনাথ কেন উদ্বৃত্তের সন্ধান করতেন? রবীন্দ্রনাথ কেন উদ্বৃত্তের সন্ধান করতেন? রবীন্দ্রনাথ জানতেন দৈনন্দিনের দাবি মিটিয়ে মানুষের মধ্যে যা কিছু উদ্বৃত্ত অর্থাৎ অবসর থাকে তারই সদ্ব্যবহারে মানুষ মহৎ কিছু করতে পারে। সংসারে দাবি মিটিয়ে বাড়তি কিছু দেওয়ার সম্বল থাকলে তবেই লোকহিতে আত্মনিয়োগ সম্ভব। 3-এর 5 বলেছে তবুও তাহার পূর্ব ঠিকানায় তাহাকে একদিন পত্র দেওয়া হইল। কাকে কেন পত্র দেওয়া হয়েছিল? এটা দিয়েছে পথের পাঁচালী থেকে। অপুর বাবাকে পত্র দেওয়া হয়েছে। এই যে তবুও তাহার পূর্ব ঠিকানায় একদিন পত্র দেওয়া হইল। কাকে দেওয়া হয়েছে, কেন? আলোচ্য অংশে দুর্গার অসুস্থতার খবর জানাতে হরিহরকে পত্র দেওয়া হয়েছিল। কেন? দুর্গা ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হয়েছিল, তার জ্বর কমছিল না, বরং প্রতিদিনই জ্বর বাড়ছিল। অন্যদিকে হরিহরও সেই সময় গ্রামে উপস্থিত ছিল না, সে কাজের খোঁজে বাইরে গিয়েছিল, তাই দুর্গার অসুস্থতার খবর পৌঁছে দিতে তাকে পত্র দেওয়া হয়েছিল। 4-এর 1 বলেছে জেলখানার চিঠিতে কারাবন্দী অবস্থাতেও দুঃখকাতর হতাশাগ্রস্ত নয় বরং আত্মবিশ্বাসী ও আশাবাদী নেতাজির পরিচয়ই ফুটে উঠেছে। আলোচনা করো। এই উত্তরটা লিখবে। নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন একজন রাজনৈতিক বন্দী। ব্রিটিশ সরকার ভারতীয় বিপ্লবীদের ওপর তাদের দমননীতি প্রয়োগ করে বীর বিপ্লবীদের অকারণে কারাবন্দী করে রাখত। নেতাজি ছিলেন একাধারে গভীর চিন্তাবিদ এবং মহান বিপ্লবী। আইসিএস হওয়ার জন্য তার প্রশাসনিক বিষয়ে ভাবনা চিন্তাও ছিল প্রাঞ্জল। তাই অকারণে এবং সম্পূর্ণ অজ্ঞাত কারণে তাকে যখন কারাবাস করতে হয়েছে এবং তার মেয়াদ যখন নিতান্ত ছোট থাকেনি, তখনও তার মধ্যে দুঃখ কাতরতা এবং হতাশাগ্রস্ততার পরিচয় প্রকাশিত হতে দেখা যায়নি, বরং বন্ধু দিলীপ রায়কে লিখিত এই পত্রে তার চরম আত্মবিশ্বাস ও আশাবাদী পরিচয়ই প্রকাশিত হতে দেখা যায়। মন্তব্যের যথার্থতা। কারাবাসকে সুভাষচন্দ্র আধ্যাত্মিক দিক দিয়ে দেখতে চেয়েছেন, তিনি মানসিক দিক দিয়ে ভেঙে পড়েননি। কারাবাসের যন্ত্রণার দিককে তিনি ভেবেছেন ভবিষ্যতে কারা সংস্কার আমার একটা কর্তব্য হবে। কারাবাসের দুঃখকে অতিক্রম করে তিনি একসময় এও ভেবেছেন আমাদের সমস্ত দুঃখ কষ্টের অন্তরে একটা মহত্তর উদ্দেশ্য কাজ করছে। এই আশাবাদেরই নমুনা। বন্দিদশায় তার মধ্যে একটা দার্শনিক ভাব অন্তর্শক্তি হিসাবে কাজ করেছে। দুঃখের অশ্রুকে গুরুত্ব না দিয়ে তিনি তার মধ্যে করুণা ও প্রেমবিন্দু দেখেছেন। বলেছেন দুঃখ যন্ত্রণা উন্নততর কর্ম ও উচ্চতর সফলতার অনুপ্রেরণা এনে দেবে। 4-এর 2 দিয়েছে শুক্লা দ্বাদশী রাত্রে শুভার মনের অবস্থা কেমন ছিল? আলোচনা করো। শুক্লা দ্বাদশী রাতে শুভা শয়নগৃহ থেকে বাইরে এসে তার চিরপরিচিত নদীর তীরে কচি ঘাসের ওপর শুয়ে আকুল হয়ে যেন ধরণীকে জড়িয়ে ধরে বলতে চেয়েছিল। প্রকাণ্ড মুখ মানব মাতা যেন তাকে যেতে না দেন, 2 বাহু দিয়ে যেন তাকে ধরে রাখেন। শুভার ইচ্ছা ছিল না তার গ্রাম মনুষ্যতর বন্ধুদের ছেড়ে যেতে। সে কথা বলতে পারে না, তাই নতুন মানুষ নতুন পরিবেশ এসে মানিয়ে নিতে পারবে না, তাই সে মানসিকভাবে সম্পূর্ণ বিষাদগ্রস্ত হয়ে পড়েছিল। 4-এর 3 বলেছে ভুলুম না ভাই এই রাত্রের কথা, তাৎপর্য বিশ্লেষণ করো। এটা আদাব থেকে দিয়েছে, আদাব গল্প থেকে। বিশিষ্ট সাহিত্যিক সমরেশ বসু আদাব গল্পে চিত্রিত হয়েছে দাঙ্গা পরিস্থিতির রাত্রিকালীন ভয়াবহতার চিত্র। নিদারুণ রাত্রে তীব্র ভয়াবহ পরিবেশে সম্পূর্ণ অপরিচিত ভিন্ন ধর্মের 2 মানুষ নাওয়ের মাঝে এবং সুতা মজুর একে অপরের সঙ্গে পরিচিত হয়। পরিচয়ের প্রথম লগ্নে তাদের মনে দানা বেঁধেছিল অস্বাভাবিক অবিশ্বাস, নিদারুণ সন্দেহ এবং আক্রান্ত হওয়ার ভীষণ ভয়।
কিন্তু পরিস্থিতির ভয়াবহতায় বুঝি পরবর্তী ক্ষেত্রে বিপরীত স্রোতে এগিয়ে তুলেছিল একে অপরের প্রতি আস্থা, সহানুভূতি এবং ভালোবাসা। তাই যখন অবস্থার ভয়াবহতার কথা ভুলে জেদি দুশ্চিন্ত মাঝি বুড়িগঙ্গা পার হয়ে নিজের ঘরে ফিরতে তৎপর, তখন সুতা মজুর তাকে বাধা দেয়। সে কিছুতেই মাঝিকে পুলিশের বা দাঙ্গাবাজদের হাতে খুন হতে দিতে চায় না। করুণ ভবিষ্যতের আশঙ্কায় সুতা মজুরের জিজ্ঞাসা, যদি তোমায় ধইরা ফেলায়? তার অনুকম্পার উত্তরে মাঝি বলে তাকে ধরতে পারবে না। দাঙ্গার বীভৎস সময়ে দাঁড়িয়েও মাঝি ও সুতা মজুর তাদের ধর্মীয় ভেদাভেদ ভুলে যে মানবতার বাঁধনে কাছাকাছি এসেছিল, সেই সম্প্রীতির কথাই মাঝি কোনোদিন ভুলবে না বলে উদ্ধৃত অংশে জানিয়েছিল। 5-1 বলেছে, শতবর্ষ এগিয়ে আসে শতবর্ষ যায়। এই পঙ্ক্তির মধ্যে দিয়ে কবি কি বলতে চেয়েছেন তা লেখো। উদ্ধৃতিটি আধুনিক বাংলা কবিতার বিশিষ্ট কবি জয় গোস্বামী মাসিপিসি নামক কবিতা থেকে গৃহীত। আলোচ্য কবিতায় কবি সমাজের শ্রমজীবী মহিলাদের জীবনাচরণের এক টুকরো ছবিকে আমাদের সামনে তুলে ধরেছে। কবিতায় উল্লিখিত মাসিপিসিরা হলেন গ্রাম থেকে শহরে আসা চাল বিক্রেতা মহিলারা। চোখে জল ছিটিয়ে ঘুম সরিয়ে রাতের অন্ধকারেই তাদের জীবন সংগ্রাম, তারা ট্রেন ধরতে ছুটে চলেন। নানা বাধা বা প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে তাদের জীবন সংগ্রামে লিপ্ত থাকতে হয়। পরিবারে সদস্য অনেক, কিন্তু উপার্জন করে হয়তো একজনই। ফলে কঠোর শ্রমের মাধ্যমে দুমুঠো অন্নের সংস্থান করতে হয় তাদের। বছর শেষ হয়, নতুন বছর আসে, কিন্তু এই শ্রমজীবী মানুষগুলির জীবন প্রবাহ একই রকম থাকে, কোনো পরিবর্তন হয় না তাদের জীবনে। প্রশ্নোক্ত উদ্ধৃতির মাধ্যমে কবি সময়ের প্রবাহমানতায় শ্রমজীবী মানুষদের অপরিবর্তনীয় জীবন সংগ্রামকে ইঙ্গিত করেছেন। 5-2 বলেছে, স্বাধীনতা একটি শক্তিশালী বীজ প্রবাহ, তাৎপর্য বিশ্লেষণ করো। কবি ল্যাংস্টন হিউজ রচিত স্বাধীনতা কবিতা থেকে উদ্ধৃতিটি গৃহীত। বীজ হলো একটি সত্তা। স্বাধীনতা বোধও তেমন এক সত্তা, যা বীজাকারে মানব হৃদয়ের অন্তরে নিহিত থাকে। জন্মগ্রহণ করেই মানুষ এক প্রকার স্বাধীনতা অর্জন করে, কিন্তু পিতামাতা যদি পরাধীন দেশের নাগরিক হয়, তবে জন্মলাভ করেই পরাধীনতা তার উপর আপনি অর্পিত হয়। পরাধীন মানুষ যতই নির্যাতিত হোক, তার অন্তরে কিন্তু স্বাধীনতার বীজটি লালিত হতে থাকে হৃদয়ের রসে জারিত হয়ে। বীজ যেমন উপযুক্ত উপাদান পেলে অঙ্কুরিত হয়, তেমনি স্বাধীনতাও বীজ প্রবাহ স্বরূপ উপযুক্ত ইন্ধন পেলে বোধের প্রসার ঘটায়। কখনো কখনো এই বোধ উন্মাদনার আকার নিয়ে বিস্ফোরণের মতো ফেটে পড়ে, তখনই স্বাধীনতা অর্জনের পথ পরিষ্কৃত হয়। 5-3 এবার ঘুরে দাঁড়াও আর এখন ঘুরে দাঁড়াও। এই পংক্তি দুটিতে এবার আর এখন শব্দ দুটির প্রয়োগে সার্থকতা বুঝিয়ে দাও। কবি প্রণবেন্দু দাশগুপ্ত রচিত ঘুরে দাঁড়াও কবিতা থেকে উদ্ধৃত অংশে এবার অর্থাৎ এই সময় বা এ অবস্থায় এবং এখন অর্থাৎ এই ক্ষণে বা মুহূর্তে বা বর্তমান কালে। কবি প্রণবেন্দু দাশগুপ্ত পাঠ্য ঘুরে দাঁড়াও কবিতায় সামাজিক মানুষকে পরিস্থিতি ক্রীড়নক না হয়ে ঘুরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, চিরকাল সরে যেতে থাকা সাময়িক স্বস্তি দিলেও সমস্যা থেকে মুক্তি দেয় না। তাই সংকটের থেকে সরে না গিয়ে মুখোমুখি দাঁড়াতে হয়। নিজের প্রয়োজনীয় যা কিছু তাকে হাতের সামনে টেনে নিতে হয়, না হলে ধ্বংস হয়, মুছে যায় মানবিক অস্তিত্ব। এই চিন্তা কেবল কর্তব্য ভেবে থেমে গেলে হবে না, মানব জীবনের সার্থকতার জন্য তা এখনই করা দরকার। এতদিনকার অভ্যাস মুছে এই মুহূর্ত থেকে এই আচরণ শুরু করার জন্য এবার এবং এখন সময়বাচক শব্দ দুটি কবি ব্যবহার করেছেন। 6-তে আছে বলেছে কম বেশি 150টি স্বপ্নের প্রশ্নটি 100 শব্দে উত্তর দিতে বলেছে। মহাভারতের কোন চরিত্র খুব ভালো লাগে? কর্ণের চরিত্র। আর কেন ভালো লাগে? লিখবে, মায়ের মুখে অপু কাশিদাসী মহাভারতের কাহিনী গভীর মনোযোগ দিয়ে শুনত। মহাভারতের যুদ্ধ এবং বীর নায়কদের সংগ্রাম অপুকে আকর্ষণ করত। তবে সকল চরিত্রের মধ্যে কর্ণকেই তার সবথেকে বেশি ভালো লাগতো। বিশেষত কর্ণের মৃত্যুর ছবিটি অপুকে বড়ই বেদনা দিত। যুদ্ধক্ষেত্রে কর্ণের রথের চাকা মাটিতে বসে গিয়েছে, আর সেই সময় অর্জুন নিরস্ত্র কর্ণের ওপর বাণ নিক্ষেপ করে তাকে বিপর্যস্ত করে ফেলেছে। কর্ণের কোনো অনুরোধ অর্জুন শুনছে না। শেষ পর্যন্ত অসহায়ভাবে কর্ণ মৃত্যুবরণ করছে। এই ঘটনা শিশু অপুর মনকে আর্দ্র করে তুলত। তার মনে হয়
কর্ণ যেন এখনও সেই রথের চাকা তোলার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। অপুর মনে হয় অর্জুন বীর, সে মান পেল রাজ্য পেল, কিন্তু কর্ণ বড় অসহায়, এত বড় বীর হয়েও সে মান পায়নি। তাই অব্যক্ত বেদনা সে বয়ে বেরিয়েছে সর্বক্ষণ। কর্ণের প্রতি সহানুভূতিতে অপুর চোখে জল আসত। নিজের অজান্তেই সে কর্ণকে নিজের হৃদয়ে বীরের সিংহাসনে বসিয়েছে। এইসব কারণে মহাভারতের অন্যান্য চরিত্রের মধ্যে কর্ণের চরিত্র অপুর বড় ভালো লাগে। আর সাথে একটা চিঠি আছে, চিঠিটা দিয়ে দিচ্ছি। বলেছে জীর্ণ সেতু সংস্কারের কথা জানিয়ে সংবাদপত্রের কাছে একটা চিঠি লিখতে বলেছে। লিখবে সম্পাদক সমীপেশু বলে, এখানে যেমন খবরের কাগজের নাম সমাচার তো সারাদিন দিয়েছে, অন্য দিতে পারো 21 আচার্য প্রফুল্লচন্দ্র রোড, কলকাতা 7,09,। বিষয় হচ্ছে জীর্ণ সেতু সংস্কার। সবিনয় নিবেদন। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহর সংলগ্ন আত্রেয়ী নদীতে 1971 সাল নাগাদ একটি সেতু নির্মিত হয়েছিল। তারপর বহুদিন এই গৌণ সেতুটির কোনো প্রকৃত রক্ষণাবেক্ষণ হয়নি। বর্তমানে এই সেতুটির জরাজীর্ণ অবস্থা। এই সেতু দিয়ে গ্রামান্তরে বেশ কিছু প্রয়োজনীয় সামগ্রী বোঝাই গাড়ি যাতায়াত করে। কয়েকটি স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরা এই সেতু নিয়মিত ব্যবহার করে। সেতুটির অবস্থা এতই বিপজ্জনক যে কোনো দিন দুর্ঘটনা ঘটতে পারে। এ কারণে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে আপনার বহুল প্রচারিত সংবাদপত্রের মাধ্যমে আমি বিষয়টি সম্পর্কে অবহিত করতে চাইছি। তারা যদি অনুগ্রহ করে এ বিষয়ে সত্বর পদক্ষেপ গ্রহণ করেন তাহলে ভালো হয়। সেতুটি সংস্কার করা অবিলম্বে প্রয়োজন। আশা করি এই বিষয়টি গুরুত্ব বিবেচনা করে আমার পত্র প্রকাশ করে বাধিত করবেন। নমস্কারান্তে বিনয় কুমার বারিক। এখানে বিনয় কুমার বারিক দিয়েছে, তোমরা তোমাদের নাম আর ঠিকানা দিয়ে দেবে।